ব্যাংকিংয়ের ইতিহাসটা না আসলে আমাদের নিজেদেরই গল্প, মানব সভ্যতার অর্থনৈতিক যাত্রার একটা দারুণ গল্প। তো চলুন আজ আমরা এই পুরো জার্নিটাকে একটু সহজ করে স্লাইডের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি। এই কথাটা দেখুন, ব্যাংকিংয়ের ইতিহাস আসলে মানব সভ্যতার অর্থনৈতিক বিকাশের আয়না। কি দারুণ একটা কথা, তাই না? আর এটা একদম সত্যি। মানে আমাদের প্রয়োজন যেমন বদলেছে, তার সাথে তাল মিলিয়ে টাকা পয়সা ম্যানেজ করার সিস্টেমও বদলে গেছে। সেই প্রাচীনকালের লেনদেন থেকে শুরু করে আজকের ডিজিটাল পেমেন্ট, পুরো রাস্তাটাই তো আমাদের বেড়ে ওঠার গল্প বলে। তো প্রশ্ন হলো, এই যে এত বড় একটা সিস্টেম, এর শুরুটা ঠিক কোথায় হয়েছিল? চলুন এক লাফে একদম অতীতে ফিরে যাই, দেখি ব্যাংকিংয়ের একেবারে প্রথম আইডিয়াগুলো কোথায় আর কিভাবে জন্ম নিয়েছিল। ভাবলে সত্যি অবাক লাগে যে ব্যাংকিংয়ের আইডিয়াটা ঠিক কতটা পুরনো। যেমন ধরুন সেই 2000 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়াতে তখনকার ব্যাংক ছিল মন্দির আর রাজপ্রাসাদ। মানুষ সেখানে ফসল জমা রাখত আর মাটির ট্যাবলেটে ঋণের হিসেব লেখা থাকত। আবার প্রাচীন গ্রিস আর রোমেও কিন্তু আজকের ব্যাংকারের মতোই মুদ্রা বিনিময়কারীরা ছিল। আর আমাদের ভারতে এখানেও বৈদিক যুগ থেকে ঋণ আর ফান্ড ম্যানেজমেন্টের ধারণা কিন্তু ছিল। ভারতে যে ঋণের ধারণাটা কত পুরনো তার একটা দারুণ প্রমাণ হলো এই শব্দটা কুশিদ। এটা একটা বৈদিক শব্দ যার সহজ মানে হল লোন বা ধার দেওয়া। একবার ভাবুন তো, হাজার হাজার বছর ধরে এই কনসেপ্টটা আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে আছে। আচ্ছা, প্রাচীন যুগ থেকে এবার একটু এগিয়ে আসা যাক মধ্যযুগে। এই সময়টাতেই কিন্তু ব্যবসা বাণিজ্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে। আর যখনই ব্যবসা বাড়ে তখন কি দরকার হয়? ঠিক টাকা পয়সা লেনদেনের নতুন নতুন কৌশল। আর মধ্যযুগে কিন্তু দারুণ সব ইনোভেশন হয়েছিল। যেমন ইসলামী বিশ্বে তৈরি হল সাক, এটাকে আজকের চেকের পূর্বপুরুষ বলতে পারেন। ওদিকে ইউরোপে ইতালিতে মেডিচি ফ্যামিলির মতো পাওয়ারফুল মার্চেন্ট ব্যাংক গড়ে উঠল। আর আমাদের ভারতে এখানে চালু হল হুন্ডি। এটা ছিল দূর দূরান্তে টাকা পাঠানোর একটা অসাধারণ নিরাপদ সিস্টেম। ব্যাপারটা বেশ মজার, তাই না? একদিকে মধ্যযুগের হুন্ডি আর একদিকে আজকের ব্যাংক ড্রাফট। দুটোর কাজ কিন্তু একই, নিরাপদের টাকা পাঠানো। পার্থক্যটা কোথায়? হুন্ডি চলত ব্যবসায়ীদের আপসি বিশ্বাসের ওপর, আর ব্যাংক ড্রাফট চলে একটা ফর্মাল ব্যাংকের গ্যারান্টির ওপর। কিন্তু দেখুন, মূল আইডিয়াটা কিন্তু একদম এক। এবার আমরা গল্পের একটা টার্নিং পয়েন্টে চলে এসেছি, কারণ এই সময়ে ইউরোপে জন্ম নিল প্রথম ফর্মাল ইনস্টিটিউশনাল ব্যাংক। মানে আজকের যে ব্যাংকিং সিস্টেম আমরা দেখি তার ভিত্তিটা কিন্তু এখানেই তৈরি হয়েছিল। তো আধুনিক ব্যাংকিংয়ের জন্ম হল ইউরোপে। প্রথমে 1609 সালে তৈরি হল ব্যাংক অফ আমস্টারডাম। এর ঠিক পরেই 1694-এ ব্যাংক অফ ইংল্যান্ড। এগুলোকে বলা যেতে পারে আজকের সেন্ট্রাল ব্যাংকগুলোর প্রোটোটাইপ। আর তারপর যখন শিল্প বিপ্লব আসলো তখন তো পুরো খেলাটাই বদলে গেল। নতুন নতুন ফ্যাক্টরি আর ব্যবসার জন্য টাকার যোগান দিতে হু হু করে কমার্শিয়াল ব্যাংক বাড়তে লাগলো। আচ্ছা, ইউরোপের গল্প তো হলো, এবার ফেরা যাক আমাদের ভারতে। চলুন দেখি ব্রিটিশ আমলে ভারতে আধুনিক ব্যাংকিংয়ের কাঠামোটা ঠিক কীভাবে তৈরি হয়েছিল। 1770 সাল। এই বছরটা কিন্তু ভারতের ব্যাংকিং ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বছরই কলকাতাতে তৈরি হয়েছিল ব্যাংক অফ হিন্দুস্তান, ভারতের প্রথম আধুনিক ব্যাংক। যদিও এটা বেশি দিন টেকেনি, কিন্তু শুরুটা তো হয়েছিল এখান থেকেই। আমরা সবাই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI-কে চিনি, তার পেছনের গল্পটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। এর শুরুটা হয়েছিল আসলে 3টা আলাদা ব্যাংক দিয়ে: ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে আর ব্যাংক অফ মাদ্রাস। পরে 1921 সালে এই 3টে ব্যাংক মিলেমিশে এক হয়ে গেল আর নাম হল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। আর স্বাধীনতার পরে 1955 সালে এই ইম্পেরিয়াল ব্যাংককেই ন্যাশনালাইজ করে তৈরি করা হলো আমাদের সবার পরিচিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এরপর এলো আরও একটা খুব গুরুত্বপূর্ণ বছর, 1945। এই বছরেই জন্ম নিল আমাদের সেন্ট্রাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানে RBI। দেশের পুরো মানিটারি সিস্টেম আর ব্যাংকিং সেক্টরকে কন্ট্রোল করার গুরু দায়িত্ব দেওয়া হলো এর হাতে। তো দেশ স্বাধীন হলো। এবার আসা যাক স্বাধীন ভারতের ব্যাংকিংয়ের গল্পে। এই সময়টাতে কিন্তু ভারতের ব্যাংকিং সেক্টরে বিরাট বড় বড় পলিসি চেঞ্জ আসে, যা আজকের ইকোনমিক স্ট্রাকচারটা তৈরি করেছে। স্বাধীনতার পর
ভারতের ব্যাংকিং জার্নিটা ছিল সত্যি খুব ঘটনাবহুল। দেখুন, ১৯৬৯ আর ১৯৮০ সালে সরকার দেশের বড় বড় প্রাইভেট ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করে দিল। উদ্দেশ্য একটাই, ব্যাংকিং সার্ভিস যেন একদম সাধারণ মানুষের কাছে পৌঁছায়। এরপর ১৯৯১ এলো লিবারালাইজেশন। দরজা খুলে গেল এইচডিএফসি, আইসিআইসিআই এর মতো নতুন প্রাইভেট ব্যাংকের জন্য। আর ২০১৬ পর থেকে ইউপিআই এসে তো টাকা লেনদেনের পুরো খেলাটাই পাল্টে দিয়েছে। তো এত সব ইতিহাস পেরিয়ে আমরা এখন কোথায় এসে দাঁড়িয়েছি? গল্পটা এবার বর্তমান আর ভবিষ্যতের দিকে মোড় নিচ্ছে। আর এই নতুন অধ্যায়ের মূল চালিকা শক্তি কি? অবশ্যই টেকনোলজি, যা বিশ্বজুড়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে নতুন করে ঢেলে সাজাচ্ছে। এখন আমরা একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের অংশ, যেখানে সুইফট, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফের মতো প্রতিষ্ঠানগুলো গোটা বিশ্বকে জুড়ে রেখেছে। কিন্তু এর পাশাপাশি টেকনোলজি দুনিয়ায় ঝড় তুলেছে ক্রিপ্টোকারেন্সি আর ব্লকচেন। এগুলো কিন্তু ট্রেডিশনাল ব্যাংকিংয়ের ধারণাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। আর সেই সাথে উঠে আসছে সম্পূর্ণ ডিজিটাল নিও ব্যাংক, যেগুলো শুধুমাত্র অ্যাপের মাধ্যমে চলে এবং দারুণ জনপ্রিয় হচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, যখন টাকা নিজেই ডিজিটাল হয়ে যাচ্ছে, তার কোনো ফিজিক্যাল অস্তিত্ব থাকছে না, তখন ভবিষ্যতের ব্যাংক জিনিসটা ঠিক দেখতে কেমন হবে? এটা কি শুধুই আমাদের ফোনের একটা অ্যাপ হয়ে থাকবে, নাকি এর থেকেও বেশি কিছু? এই প্রশ্নটাই ভাবনার জন্য রইল।